ফিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। Yesterday morning at 2:41 a.m. at General Eisenhower's headquarters, General Jodl and the Grand Admiral Dönitz signed the act of unconditional surrender. Hostilities will end officially at 1 minute after midnight tonight, Tuesday, the 8th of May. Today is Victory in Europe Day. Long live the cause of freedom. God save the King. রকমের উদ্বিগ্ন হয়ে অনর্গল ঘামছি, এমন সময় বাধা পড়ল। দরজায় কড়া নাড়ার শব্দ। ডাক পিয়ন নয়, তার কড়া নাড়ার ভঙ্গিতে একটা বেপরোয়া উগ্রতা আছে। তবে কি, আমরা ওর মুখের দিকে চাইলাম। এতদিন পরে সত্যিই কি নতুন রহস্যের আবির্ভাব হলো? ব্যোমকেশ টপ করে পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে তাড়াতাড়ি দরজা খুলল। আমি ইতিমধ্যে আদুল গায়ে একটা চাদর জড়িয়ে নিলাম। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। মাঝারি উচ্চতা, চাঁচা ছোলা ধারালো মুখ, চোখে ফ্রেমহীন ধুমল কাচের চশমা, পরনে সাদা প্যান্টুলুন আর সিল্কের হাত কাটা কামিজ। পায়ে মোজা নেই, শুধু বিননি করা চামড়ার গ্রিসান স্যান্ডেল। ছিমছাম চেহারা। ব্যোমকেশ বাবু, আমি। আসুন। ব্যোমকেশ ভদ্রলোকটিকে ভেতরে নিয়ে এসে চেয়ারে বসাল। মাথার ওপরের পাখাটা আর একটু জোরে করে দিল। ভদ্রলোক একটা কার্ড বের করে ব্যোমকেশের হাতে দিলে। কার্ডে ছাপা ছিল নিশানাথ সেন, গোলাপ কলোনি, মোহনপুর, 24 পরগনা, BAR। কার্ডের অন্য পিঠে টেলিগ্রামের ঠিকানা, গোলাপ এবং ফোন নাম্বার। গোলাপ কলোনি নামটা নতুন ধরনের মনে হচ্ছে। গোলাপ কলোনি আমার ফুলের বাগান। আমি আসলে ফুলের ব্যবসা করি, শাকসবজিও আছে, ডেয়ারি ফার্মও আছে। আমি নাম দিয়েছি গোলাপ কলোনি। ও, তাই মোহনপুর কলকাতা থেকে কত দূর? শিয়ালদা থেকে ঘন্টাখানেকের পথ, তবে রেল লাইনের ওপর পড়ে না, স্টেশন থেকে মাইল 2 দূরে। নিশানাথ বাবুর কথা বলার ভঙ্গিতে বিন্দুমাত্র তাড়াহুড়ো নেই, যেন আলস্য ভরে কথা বলছেন। কিন্তু তার সজাগ সতর্ক মুখ দেখলে বোঝা যায় এই ধীর স্থির শব্দ প্রয়োগ মোটেই আলস্য বা অবহেলা নয়, বরং তার সাবধানী মনের বাইরের মলাটুকু। মনে হয় দীর্ঘকাল বাক সংযমের ফলে এ অভ্যেস রপ্ত করেছেন। আপনি বলছেন ব্যবসা করেন, তবে আপনাকে কিন্তু ব্যবসাদার বলে মনে হয় না। এমনকি বিলিতি সদাগরি অফিসের ব্যবসাদারও নয়। তা আপনি কতদিন এই ব্যবসা করছেন? এই ধরুন 10 বছরের কিছু বেশি। আমাকে আপনার কি মনে হয় বলুন দেখি? মনে হয় আপনি সিভিলিয়ান ছিলেন, জাজ কিংবা ম্যাজিস্ট্রেট। ধোঁয়াটে চশমার আড়ালে নিশানাথ বাবুর চোখ দুটো একবার চঞ্চল হয়ে উঠল। কি করে আন্দাজ করলেন জানি না, তবে আমি সত্যিই বোম্বাই প্রদেশের বিচার বিভাগে ছিলাম, সেশন জাজ পর্যন্ত হয়েছিলাম। তারপর অবসর নিয়ে এই 10 বছর ফুলের চাষ করছি। মাফ করবেন, আপনার এখন কত বয়স? 57 চলছে। তার মানে 47 বছর বয়সে রিটায়ার করেছেন। যতদূর জানি সরকারি চাকরির মেয়াদ 55 বছর পর্যন্ত। আমার ব্লাড প্রেশার আছে। 10 বছর আগে খানিক বাড়াবাড়ি হয়েছিল। ডাক্তারেরা বললেন মস্তিষ্কের কাজ বন্ধ করতে হবে, নইলে বাঁচব না। তখনই কাজ থেকে অবসর দিলাম। তারপর এই বাংলাদেশে এসে ফুলের ফসল ফলাচ্ছি। ভাবনা চিন্তা বিশেষ কিছু নেই, কিন্তু রক্তের চাপ বয়সের সঙ্গে বেড়েই যাচ্ছে। ভাবনা চিন্তা কিছু নেই তো বলছেন, কিন্তু সম্প্রতি আপনার ভাবনার বিশেষ কারণ ঘটেছে, নইলে আমার কাছে আসতেন না। এটা অবশ্য অনুমান করা শক্ত নয়। কিছুদিন থেকে আমার কলোনিতে একটা ব্যাপার ঘটছে। আচ্ছা, আপনি কি অজিত বাবু? হ্যাঁ, আমার বন্ধু এবং সহকারী। আমার কাছে যা বলবেন ওর কাছে তা গোপন থাকবে না।
না না, আমার কথা গোপনীয় নয়। উনি সাহিত্যিক, তাই ওর কাছে একটা কথা জানবার ছিল। আচ্ছা অজিতবাবু, ব্ল্যাকমেলের বাংলা প্রতিশব্দ কি হবে বলতে পারেন? বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ কাহিনী চিড়িয়াখানা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে, প্রয়াণ 1970 সালের 22শে সেপ্টেম্বর। তাঁর সৃষ্ট ব্যোমকেশ বক্সী চরিত্রটি গোয়েন্দা বা ডিটেকটিভ নন, বরং তার নিজের কথা অনুযায়ী সত্যান্বেষী, অর্থাৎ যিনি শুধু সত্য অনুসন্ধান করেন। গল্প উপন্যাস মিলিয়ে ব্যোমকেশ বক্সীকে নিয়ে তিনি মোট 32টি কাহিনী রচনা করেছিলেন। চিড়িয়াখানা গল্পটি শরদিন্দুবাবু রচনা করেন 20শে জুলাই 1953 সালে। এই গল্পটি অবলম্বনে সত্যজিৎ রায় চিড়িয়াখানা চলচ্চিত্রটি নির্মাণ করেন মহানায়ক উত্তম কুমারকে নিয়ে 1967 সালে। ব্যোমকেশের অন্যতম জটিল ও ধাঁধা লাগানো সত্য অনুসন্ধানের কাহিনী হিসেবে চিহ্নিত করা হয় এটিকে। স্রেফ গোয়েন্দা কাহিনীতে আটকে না থেকে এই গল্প হয়ে উঠেছে ক্ষুরোধার সমাজ দর্পণ, জটিল মনস্তত্ত্ব, জটিলতর পারস্পরিক সম্পর্ক ও জটিলতম এক প্রেমের উপাখ্যান। আজকের গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন দীপ ঘোষ। শুরু হচ্ছে চিড়িয়াখানা। আচ্ছা অজিতবাবু, ব্ল্যাকমেলের বাংলা প্রতিশব্দ কি হবে বলতে পারেন? আচমকা এ প্রশ্নে ঘাবড়েই গিয়েছিলাম। বাংলা ভাষা নিয়ে অনেকদিন নাড়াচাড়া করছি। এই জানতে বাকি নেই যে বঙ্গভারতী আধুনিক পাশ্চাত্য সভ্যতার সঙ্গে তাল রেখে চলতে পারেনি। তাই অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি ভাবকে বিদেশি শব্দ দিয়েই প্রকাশ করতে হয়। আমি আমতা আমতা করে বললাম, ব্ল্যাকমেল, গুপ্ত কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা। যতদূর জানি এক কথায় এর বাংলা প্রতিশব্দ নেই। আমিও তাই ভেবেছিলাম। যাই হোক, ওটা অবান্তর কথা। এবার ঘটনাটা সংক্ষেপে বলি, শুনুন। সংক্ষেপে বলার দরকার নেই, বিস্তারিত করেই বলুন, তাতে আমাদের বোঝার সুবিধে হবে। আমার গোলাপ কলোনিতে যারা আমার অধীনে কাজ করে, মালিদের বাদ দিলে তারা সকলেই ভদ্র শ্রেণীর মানুষ, কিন্তু সকলেই আবার বিচিত্র ধরনের লোক। কাউকেই ঠিক সহজ সাধারণ মানুষ বলা যাবে না। স্বাভাবিক পথে জীবিকা অর্জন তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা আমার কাছে এসে জুটেছে। আমি তাদের থাকবার জায়গা দিয়েছি, খেতে পড়তে দিই, মাসে মাসে কিছু হাত খরচও দিই। এই শর্তে তারা কলোনির কাজ করে। অনেকটা মঠের মতো ব্যবস্থা। খুব আরামের জীবন না হতে পারে, কিন্তু না খেয়ে মরবার ভয় নেই। আর একটু পরিষ্কার করে বলুন, এদের পক্ষে স্বাভাবিক পথে জীবন নির্বাহ করা সম্ভব নয় কেন? এদের মধ্যে একদল আছে যারা শরীরের কোনো না কোনো খুঁতের জন্য স্বাভাবিকভাবে জীবনযাত্রা নির্বাহ করতে পারে না। যেমন পানুগোপাল, বেশ স্বাস্থ্যবান ছেলে, অথচ সে কানে ভালো শুনতে পায় না, কথা বলাও তার পক্ষে কষ্টকর। অ্যাডিনয়েডের দোষ আছে, লেখাপড়া শেখেনি। তাকে আমি গোশালার ভার দিয়েছি, সে গরু মোষ নিয়ে আছে। আর অন্য দল? অন্য দলের অতীত জীবনে দাগ আছে। যেমন ধরুন ভুজঙ্গধর বাবু, এমন তীক্ষ্ণ বুদ্ধি লোক কমই দেখা যায়। ডাক্তার ছিলেন, সার্জারিতে অসাধারণ হাত ছিল, এমনকি প্লাস্টিক সার্জারি পর্যন্ত জানতেন। কিন্তু তিনি এমন একটি দুর্নৈতিক কাজ করেছিলেন যে তার ডাক্তারি লাইসেন্স কেড়ে নেওয়া হয়। তিনি এখন কলোনির ডাক্তারখানার কম্পাউন্ডার হয়ে আছেন। বুঝলাম, তারপর বলুন। আচ্ছা, সিগারেট চলে আপনার? এককালে দৌড়তো, ব্লাড প্রেশার বাড়ার পর ছেড়ে দিয়েছি। এই কলোনির দৈনন্দিন জীবনযাত্রায় কোনো নতুনত্ব নেই। দিনের পর দিন
একই কাজের পুনরাভিনয় হয়। ফুল ফোটে, শাকসবজি গজায়, মুরগি ডিম পাড়ে, দুধ থেকে ঘি মাখন তৈরি হয়। কলোনির একটা ঘোড়া টানা ভ্যান আছে, তাতেই বোঝাই হয়ে রোজ সকালে মাল স্টেশনে যায়, সেখান থেকে ট্রেনে কলকাতায় আসে। মিউনিসিপ্যাল মার্কেটে আমাদের দুটো স্টল আছে, একটাতে ফুল বিক্রি হয়, অন্যটাতে শাকসবজি। এই ব্যবসা থেকে যা আয় হয় তাতে ভালোভাবেই চলে যায়। এইভাবেই চলছিল। হঠাৎ মাস 6 আগে একটা ব্যাপার ঘটল। রাতে নিজের ঘরে ঘুমোচ্ছিলাম, জানলার কাঁচ ভাঙার শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে আলো জ্বেলে দেখি মেঝের ওপর পড়ে আছে মোটরের একটা স্পার্কিং প্লাগ। স্পার্কিং প্লাগ? হ্যাঁ, বাইরে থেকে কেউ ওটা ছুঁড়ে মেরে জানলার কাঁচ ভেঙেছে। শীতের অন্ধকার রাতে কে এই অকাজটা করেছে জানা গেল না। ভাবলাম বাইরের কোনো দুষ্টু লোক নিরর্থক বজ্জাতি করেছে। গোলাপ কলোনির কম্পাউন্ডের মধ্যে আসা যাওয়ার কোনো অসুবিধে নেই। গরু ছাগল আটকানোর জন্য ফটকে আগড় আছে একটা, কিন্তু মানুষের যাতায়াতের পক্ষে সেটা গুরুতর বাধা নয়। এই ঘটনার পর 10-12 দিন নিরুপদ্রবে কেটে গেল। তারপর একদিন সকালবেলা সদর দরজা খুলে দেখি দরজার বাইরে একটা ভাঙা কার্বুরেটর পড়ে রয়েছে। তার 2 সপ্তাহ পরে এলো একটা মোটর হর্ন, তারপর ছেঁড়া মোটরের টায়ার। এভাবেই চলেছে। মনে হচ্ছে টুকরো টুকরো ভাবে কেউ আপনাকে একখানি মোটর উপহার দেওয়ার চেষ্টা করছে। এর মানে কি বুঝতে পেরেছেন? পাগলের রসিকতাও হতে পারে, কিন্তু আমার অনুমান আমার নিজের কাছেও সন্তোষজনক নয়। তাই আপনার কাছে এসেছি। শেষবার মোটরের ভগ্নাংশ কবে পেয়েছেন? গতকাল সকালে। তবে এবার ভগ্নাংশ নয়, একটি আস্ত ছেলে খেলার মোটর। বাহ, লোকটা সত্যি রসিক মনে হচ্ছে। ব্যাপারটা কলোনির সবাই জানে? জানে। এটা একটা হাসির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনার মোটর আছে? না, আমাদের কোথাও যাতায়াত নেই, মেলামেশা নেই। সামাজিক জীবন কলোনির মধ্যেই আবদ্ধ, তাই ইচ্ছে করেই মোটর রাখিনি। কলোনিতে এমন কেউ আছে যার কোনো কালে মোটরের সঙ্গে সম্পর্ক ছিল? আমাদের কোচম্যান মুশকিল মিয়া আগে মোটর ড্রাইভার ছিল। বারবার র্যাশ ড্রাইভিং এর জন্য তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে দিয়েছে। কি নাম বললেন? মুশকিল মিয়া? তার নাম নুরুদ্দিন কিংবা ওই রকম কিছু। সকলে ওকে মুশকিল মিয়া বলে। মুশকিল শব্দটা ওর কথার মাত্রা। ও, আর কেউ? আর আমার ভাইপো বিজয়ের একটা মোটর বাইক ছিল, কখনো চলতো কখনো চলতো না। গত বছর বিজয় সেটা বিক্রি করে দিয়েছে। আপনার ভাইপো? তিনিও কলোনিতেই থাকেন? হ্যাঁ, মিউনিসিপ্যাল মার্কেটের ফুলের স্টল সেই দেখে। আমার ছেলে পুলে নেই। বিজয়কেই আমার স্ত্রী 15 বছর বয়স থেকে নিজের ছেলের মতো মানুষ করেছেন। মিস্টার সেন, আপনার জীবনে কখনো, 10 বছর আগে হোক, 20 বছর আগে হোক, এমন কোনো লোকের সংস্পর্শে এসেছিলেন কি যার মোটরের ব্যবসার সঙ্গে সম্পর্ক আছে? এই ধরুন মোটরের দালাল কিংবা ওই রকম কিছু, মোটর মেকানিক। 12 বছর আগে আমি যখন সেশন যাচ্ছিলাম, তখন লাল সিং নামে একজন পাঞ্জাবি খুনের দায়ে অভিযুক্ত হয়ে আমার এজলাসে এসেছিল। তার একটা ছোট্ট মোটর মেরামতের কারখানা ছিল। তারপর? লাল সিং ভয়ানক ঝগড়ুটে আর বদরাগী লোক ছিল। তার কারখানার একটা মিস্ত্রিকে মোটরের স্প্যানার দিয়ে নিষ্ঠুরভাবে খুন করেছিল। বিচারে আমি তাকে ফাঁসির হুকুম দিই। হুকুম শুনে লাল সিং আমাকে জুতো ছুঁড়ে মেরেছিল। তারপর আমার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল হলো। আপিলে আমার রায় বহাল থাকলো বটে, কিন্তু ফাঁসির সাজা মকুব হয়ে 14 বছরের জেল হলো। 14 বছরের জেল? তার মানে লাল সিং এখনো জেলেই আছে? জেলের কয়েদিরা শান্তশিষ্ট হয়ে থাকলে তাদের মেয়াদ কিছুটা মাফ হয়। লাল সিং হয়তো বেরিয়েছে। খোঁজ নিয়েছেন? জেল বিভাগের দপ্তরে খোঁজ নিলেই জানা যেতে পারে। আমি খোঁজ নিইনি। যাকে আর আপনাদের সময় নষ্ট করব না, আজ উঠি।
আমার যা বলার সবই বলেছি। দেখবেন যদি কিছু হদিশ পান। কে এমন অনর্থক উৎপাত করছে জানা দরকার। অনর্থক উৎপাত নাও হতে পারে। তাহলে তো উৎপাতের অর্থ কি সেটাও বেশি জানা দরকার। 1 মিনিট, এই যে আপনার পারিশ্রমিক 50 টাকা আগাম দিয়ে গেলাম। যদি আরো লাগে পরে দেব। ধন্যবাদ। দরজা পর্যন্ত গিয়ে নিশানাথবাবু দ্বিধাগ্রস্তভাবে ঘুরে দাঁড়ালেন। আর একটা কথা মনে পড়ল, সামান্য কাজ। ভাবছি সে কাজ আপনাকে করতে বলা উচিত হবে কিনা। বলুন না। একটি স্ত্রীলোকের সন্ধান করতে হবে। সিনেমার অভিনেত্রী ছিল, নাম সুনয়না। বছর 2 আগে কয়েকটা বাজে ছবিতে ছোট পাঠ করেছিল, তারপর হঠাৎ উধাও হয়ে যায়। যদি তার সন্ধান পান ভালোই, নচেৎ তার সম্বন্ধে যৎকিঞ্চিত খবর সংগ্রহ করা যায় সংগ্রহ করতে হবে। আর যদি সম্ভব হয় তার একটা ফটোগ্রাফ জোগাড় করতে হবে। যখন সিনেমার অভিনেত্রী ছিলেন তখন ফটো জোগাড় করা শক্ত হবে না। 2-1 দিনের মধ্যেই আপনাকে খবর দেব। ধন্যবাদ। নিশানাথবাবু চলে যাওয়ার পর ব্যোমকেশ প্রথমেই পাঞ্জাবিটা খুলে ফেলল। তারপর নোটগুলো টেবিল থেকে তুলে নিয়ে গুনে দেখল। হাসি মুখে নোটগুলো দেরাজের মধ্যে রাখতে রাখতে হঠাৎ আমার দিকে ফিরে তাকাল। নিশানাথবাবু কেতাদুরস্থ সিভিলিয়ান হতে পারেন, কিন্তু তিনি বিষয়ী লোক নন। কেন? 50 টাকা দিলাম বলে 60 টাকা রেখে গেছেন। লোকটি বুদ্ধিমান, কিন্তু টাকা কড়ি সম্বন্ধে ঢিলে প্রকৃতির। আচ্ছা ব্যোমকেশ, উনি যে সিভিলিয়ান ছিলেন তুমি এত সহজে কি করে বুঝলে? বোঝা সহজ বলেই সহজে বুঝলাম। উনি যে বেশে এসেছিলেন সাধারণ বাঙালি ভদ্রলোক ও বেশে বেড়ায় না। নিজের পরিচয় দেওয়ার জন্য কার্ডও ব্যবহার করে না। ওটা বিশেষ ধরনের শিক্ষা দীক্ষার লক্ষণ। ওর কথা বলার ভঙ্গিতেও একটা হাকিমি মন্থরতা আছে। কিন্তু ও কিছু নয়। আসল কথা হচ্ছে উনি কি জন্য আমার কাছে এসেছিলেন। তার মানে? উনি 2টো সমস্যা নিয়ে এসেছিলেন। এক হচ্ছে মোটরের ভগ্নাংশ লাভ, আর দ্বিতীয় চিত্রাভিনেত্রী সুনয়না। কোনটা প্রধান? আমার তো মনে হলো মোটরের ব্যাপারটাই প্রধান। কেন, তোমার কি অন্যরকম মনে হচ্ছে? বুঝতে পারছি না। নিশানাথবাবু চাপা স্বভাবের লোক। হয়তো আমার কাছে ওর প্রকৃত উদ্বেগের কারণ প্রকাশ করতে চান না। কিন্তু যে বয়সে মানুষ নায়িকার পিছু পিছু ঘোরে, ওর তো সে বয়স আর নেই। তার চেয়ে বড় কথা, ওর মনোবৃত্তি সেরকম নয়। নইলে বুড়ো লম্পট আমাদের দেশে দুষ্প্রাপ্য নয়। ওর পরিমার্জিত কথাবার্তা থেকে মনোবৃত্তির যেটুকু ইঙ্গিত পেলাম, তাতে মনে হয় উনি মনুষ্য জাতিকে খুব একটা শ্রদ্ধার চোখে দেখেন না, আবার ঘৃণাও করেন না। একটু তিক্ত কৌতুক মিশ্রিত অবজ্ঞার ভাব। সেটা আবার কেমন ভাব? উচ্ছের সঙ্গে তেঁতুল মেশালে যা হয় তাই। উচ্ছে ও তেঁতুলের কথায় মনে পড়ল, আজ পুটিরামকে এই 2 উপকরণ দিয়ে অম্বল রান্নার ফরমাইশ দিয়েছি। খিদেও পাচ্ছে অল্প অল্প। তার আগে অবশ্য স্নান সেরে নিতে হবে। ব্যোমকেশের মতিগতি ঠিক বোঝা যাচ্ছে না। এই তুমি এখন কি করবে? মোটরের ব্যাপারে চিন্তা ছাড়া আর তো কিছু করার নেই। তবে আপাতত পলাতক অভিনেত্রী সুনয়নার পেছনে ধাওয়া করে দেখি। সবচেয়ে আগে একটা সিগারেট ধরাই। আচ্ছা অজিত, ব্ল্যাকমেল কথাটা সম্বন্ধে নিশানাথবাবুর এত কৌতূহল কেন? বাংলা ভাষায় ব্ল্যাকমেলের প্রতিশব্দ আছে কিনা তা জেনে ওর কি লাভ? আমার মনে হয় ওটা অবচেতন মনের কাজ কারবার। হয়তো লাল সিং জেল থেকে বেরিয়েছে, আর সেই মোটরের টুকরো পাঠিয়ে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু লাল সিং যদি জেল থেকে বেরিয়েই থাকে, সে নিশানাথ বাবুকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে কেন? উনি তো বেআইনি কিছু করেননি। আসামিকে ফাঁসির হুকুম দেওয়া বেআইনি কাজ নয়। তবে লাল সিং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। হয়তো এই 12 বছর ধরে সে রাগ পুষে রেখেছে। কিন্তু নিশানাথ বাবুর ভাব দেখে তো মনে হয় না। তিনি যদি লাল সিংকে সন্দেহ করতেন, তাহলে অন্তত খোঁজ নিতেন সে জেল থেকে বেরিয়েছে কিনা।
নিশানাথ বাবুর স্মৃতিশক্তি বোধহয় খুব প্রখর। এটা আবার কি করে জানলে? তিনি হাকিম জীবনে নিশ্চয়ই হাজার হাজার ফৌজদারি মোকদ্দমার বিচার করেছেন। সব আসামির নাম মনে রাখা সম্ভব নয়, কিন্তু তিনি লাল সিং এর নামটা ঠিক মনে রেখেছেন। লাল সিং তাকে জুতো ছুঁড়ে মেরেছিল, হয়তো সেই কারণেই নামটা মনে আছে। তা হতে পারে। এই দেখ, এ কি, ছো মেরে সিগারেটটা নিয়ে নিলে? বললে কি দিতাম না? আর সিগারেট নয়, ওঠো এবার ওঠো। আরে 1টা বাজে। বিকেলে দাবার ঘুঁটিগুলো গুছিয়ে তুলে রাখছিলাম। আপাতত কদিন যে এসবের প্রয়োজন নেই সেটা ভালোই বুঝতে পেরেছি। ব্যোমকেশ নিজের চিন্তার জগতে ডুবে আছে। আচ্ছা অজিত, তোমাদের প্রতিষ্ঠিত সাহিত্যিকেরা তো আজকাল সিনেমার দলেও ভিড়ে পড়েছেন। তা তোমার চেনাশোনা কেউ ওদিকে আছেন নাকি? পাকে চক্রে সাহিত্যিক মহলে আমার বিশেষ মেলামেশা নেই। তাদের মধ্যে বেশিরভাগ সাহিত্যিকই আমাকে কলকে দেন না, কারণ আমি গোয়েন্দা কাহিনী লিখি। আর বাকি যারা সাহিত্য খ্যাতি অর্জন করার পর শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছেন, তাদের ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ আমার একেবারেই নেই। তবে চিত্রনাট্যকার ইন্দু রায়ের সঙ্গে আমার খানিক সদ্ভাব ছিল। তিনি সিনেমা জগতের সঙ্গে থেকেও সহজ মানুষের মতো কথাবার্তা বলতেন। আচার ব্যবহারেও কোনো রকম দেমাক ছিল না। ব্যোমকেশকে ইন্দু রায়ের কথা বললাম। বেশ তো, আশা করি ওর নিশ্চয়ই টেলিফোন আছে। দেখো না, যদি শুনে আনা খবর পাও। ডাইরেক্টরি ঘেঁটে ইন্দুবাবুর ফোন নাম্বার বার করলাম। তিনি বাড়িতেই ছিলেন। আমার প্রশ্ন শুনে খানিকক্ষণ আকাশ পাতাল ভাবলেন। শুনো না, কই নামটা চেনা চেনা মনে হচ্ছে না তো? আমি অবশ্য ওদের খবর বড় একটা রাখি না। আচ্ছা, ওদের খবর রাখে এমন কারোর খবর দিতে পারেন? এক কাজ করুন, রমেন মল্লিককে চেনেন? রমেন মল্লিক? না। কে তিনি? সিনেমার লোক? সিনেমার লোক নয়, কিন্তু সিনেমার এনসাইক্লোপিডিয়া। চিত্রশিল্পের ক্ষেত্রে এমন লোক নেই যার নারী নক্ষত্র জানেন না। ঠিকানা দিচ্ছি, তার সঙ্গে গিয়ে দেখা করুন। তিনি অমায়িক লোক, তার শিষ্টতায় মুগ্ধ হবেন। হাতের কাছে কাগজ কলম আছে? ঠিকানাটা লিখে নিন তাহলে। বলছি, সন্ধ্যের পর ব্যোমকেশ আর আমি রমেনবাবুর ঠিকানায় হাজির হলাম। তিনি সাজগোজ করে কোথাও বেরোচ্ছিলেন, বাধা পড়ল। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে আমাদের নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালেন। দেখলাম রমেনবাবু ধনী ও বিনয়ী। তার বয়স 40-এর আশেপাশে। হৃষ্টপুষ্ট দীর্ঘ আকৃতি, মুখটা গোলগাল, তবে চোয়ালের দিকটা ভারী। গোঁপ জোড়া সূক্ষ্ম ও যত্ন লালিত। পরনে শৌখিন দেশি বেশ, কোঁচানো কাঁচি ধুতির ওপর গিলে করা স্বচ্ছ পাঞ্জাবি, পায়ে বার্নিশ পাম্প। ব্যোমকেশের নাম শুনে এবং আমরা ইন্দুবাবুর নির্দেশে এসছি জানতে পেরে রমেনবাবু যেন স্বর্গ হাতে পেলেন। আমাদের কোনো আপত্তি না শুনে তক্ষুনি বরফ দেওয়া ঘোলের শরবত আর সন্দেশ নিয়ে এলেন। আদর আপ্যায়নের ফাঁকে ব্যোমকেশ কাজের কথা পারল। আপনি শুনলাম চলচ্চিত্রের বিশ্বকোষ। সিনেমা জগতে নাকি এমন মানুষ নেই যার নারীর খবর আপনি জানেন না। মানে ওটা আমার একটা নেশা। কিছু একটা নিয়ে থাকতে তো হবে নাকি? তা বিশেষ কারোর কথা জানতে চান নাকি? হ্যাঁ, সুনয়না নামে একটি মেয়ে বছর 2 আগে। সুনয়না মানে নিত্যকালী? নিত্যকালী? সুনয়নার আসল নাম নিত্যকালী। তা তার সম্বন্ধে কোনো নতুন খবর পাওয়া গেছে নাকি মশাই? না, সুনয়নার কথা আমরা কিছুই জানি না, একমাত্র নামটা ছাড়া। আপনার কাছে খবর পাবো এই আশায় এসেছি। ও, আমি ভেবেছিলাম আপনারা পুলিশের পক্ষ থেকে। যাকে নিত্যকালীর অনেক খবরই আমি জানি, কেবল লেজামুড়োর খবর পাইনি। সেটা কিরকম? নিত্যকালী কোথা থেকে এসেছিল জানি না, আবার কোথায় লোপাট হয়ে গেল তাও জানি না। ভারী রহস্যময় ব্যাপার দেখছি। এর মধ্যে পুলিশের গন্ধও আছে। আপনি যা যা জানেন দয়া করে বলুন তো। বলছি তা তার আগে
একটা সিগারেট ধরিনি। হ্যাঁ, তা চলে তো নাকি? হ্যাঁ, এই এই নে, এই আগুনটা। তো কি বলছিলাম? হ্যাঁ, ওই নেত্যকালী ঘটনাচক্রে নেত্যকালী সিনেমা লীলা প্রস্তাবনা থেকেই তাকে দেখার সুযোগ হয়েছিল আমার। আর যবনিকা পতন পর্যন্ত সেই লীলার খবর যে রেখেছিলাম তার কারণ ওই মুরারি আমার বন্ধু ছিল। মুরারি দত্তর নাম বোধহয় আপনারা জানেন না, তার কথা পরে আসবে। তা আজ থেকে আন্দাজ 2.5 বছর আগে একদিন সকালের দিকে আমি ওই গৌরাঙ্গ স্টুডিওর মালিক গৌরহরি বাবুর অফিসে বসে আড্ডা দিচ্ছিল। একটি নতুন মেয়ে দেখা করতে এলো। গৌরহরি বাবু তখন বিষবৃক্ষ ধরেছেন। প্রধান ভূমিকায় অ্যাক্টর অ্যাক্ট্রেস নেওয়া হয়ে গেছে, কেবল মাইনার পার্টের লোক বাকি। সেই নেত্যকালীকে প্রথম দেখলুম। চেহারা এমন কিছু আহামরি নয়, তবে বয়স কম, চটক আছে। গৌরহরিবাবু ট্রাই নিতে রাজি হলেন। ট্রাই নিতে গিয়ে গৌরহরিবাবু তাক লেগে গেল। ভেবেছিলেন ঝি চাকরানির পাঠ দেবেন, কিন্তু অভিনয় দেখার পর বললেন, তুমি কুন্দনন্দিনীর পাঠ করো। বুঝুন, নেত্যকালী কিন্তু রাজি হলো না, বললে বেদবার পাঠ করব না। গৌরহরিবাবু তখন তাকে কমলমণির পাঠ দিলেন। নেত্যকালী নাম সিনেমায় চলে না, তাই তার নতুন নাম হলো সুনয়না। বিধবার পাঠ করবে না কেন? এমনিতে বুঝলেন, ওই কম বয়সী অভিনেত্রীরা বেদবার পাঠ করতে চায় না। তবে নেত্যকালী অন্য ওজোর তুলেছিল। বলেছিল সে সধবা, গৃহস্থ ঘরের বউ, টাকার জন্য সিনেমায় নেমেছে, কিন্তু বেধবা সেজে স্বামীর অকল্যাণ সে করতে পারবে না। যাকে বলে নাচতে নেমে ঘোমটা টানা। কি বুঝলেন? বুঝলাম। আশ্চর্য ব্যাপার বটে। তারপর গৌরহরিবাবু তাকে মাইনে দিয়ে রেখে দিলেন। শুটিং চলল। তারপর যথা সময় ছবি বেরোলো। ছবি অবশ্য দাঁড়ালো না, কিন্তু কমলমণির অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। সবচেয়ে আশ্চর্য তার মেকআপ। সে নিজেই নিজের মেকআপ করত। এত চমৎকার মেকআপ করেছিল যে পর্দায় তাকে দেখে নেত্যকালী বলে চেনাই গেল না। তাই নাকি? আর অন্য যেসব ছবিতে কাজ করেছিল? অন্য আর একটা ছবিতেই সে কাজ করেছিল, ওই তারক গাঙ্গুলির স্বর্ণলতায় শ্যামাঝির পাঠ করেছিল। সে কি অপূর্ব অভিনয়! আর শ্যামাঝিকে দেখে কার সাধ্যি বলে যে সেই ওই বিষবৃক্ষের কমলমণি। একেবারে আলাদা মানুষ। এখন তো মনে হয় নেত্যকালীর আসল চেহারাও হয়তো আসল চেহারা নয়, মেকআপ। তার আসল চেহারার ফটো বোধহয় নেই। না, থাকলে পুলিশের কাজে লাগতো। তারপর বলুন। এই যে এই অ্যাশট্রেটা, এই হ্যাঁ, এখানে ফেলুন।